নমস্কার বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবারে এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভারতের যে পররাষ্ট্র নীতি, সেখানে কি কি ধরনের ভুল হচ্ছে এবং সে ভুলগুলোকে কিভাবে শুধরানো যেতে পারে। আমি আজকেই যেটা শুনলাম যে জয়শঙ্কর বলেছেন, যিনি কিনা ইন্ডিয়ার ফরেন মিনিস্টার, পররাষ্ট্রনীতির যিনি ঠিক করেন, উনি বলেছেন যে আজ যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে সে পরিস্থিতিটা ইন্ডিয়াকে স্বীকার করতে হবে, সেখানে যে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেটা ভারতকে মেনে নিতে হবে। এবং তিনি আরো বলেছেন যে এখন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন, এরকম অবস্থা কেন হচ্ছে? এটা মনে রাখা দরকার, ভারত কিন্তু, যদি এই দক্ষিণ এশিয়ার কথা ওঠে, তাহলে ভারত এখানে একটা বিশাল বড় দেশ। আর জনসংখ্যা 140 কোটি। পাকিস্তানের খুব বেশি হলে হয়তো 22 ক্রোর, বাংলাদেশের হয়তো 18 কোটি, নেপালের হয়তো যে 3 কোটি, শ্রীলঙ্কার হয়তো 2 কোটি। তো বোঝাই যায় যে ভারতের যে রিসোর্স, যে স্ট্রেংথ, সেটা অনেকটাই বেশি। এবং একই সঙ্গে তার এলাকাটাও বিশাল, তার বিশাল একটা কোস্ট লাইন আছে। ফলে আর এই দক্ষিণ এশিয়াকে ডমিনেট করার অর্থনৈতিক এবং সামরিক এবং যে ভৌগোলিক অনেক ধরনের সুবিধা আছে। এই সুবিধা কিন্তু সাউথ এশিয়ায় অন্য কোনো দেশের নেই। এবার যেটা বিষয় সেটা হলো, কেন এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও ভারতের হোল্ড আস্তে আস্তে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশেই একে একে কমে যাচ্ছে। আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছি যে শেখ হাসিনা সরকার শুধু হটে যায়নি, বাংলাদেশের মানুষের মধ্যে চরম অ্যান্টি ইন্ডিয়া ক্ষোভ ঝরে পড়েছে। এই একই জিনিস আমরা কিছুদিন আগে মালদ্বীপেও দেখেছি, যেখানে অ্যান্টি ইন্ডিয়া একটা ক্যাম্পেইন করে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে অপোজিশন পার্টি জয়ী হয়েছে। অলমোস্ট একই জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি যে নেপালে, অতটা না হলেও শ্রীলঙ্কাতেও আমরা লক্ষ্য করেছি যে শ্রীলঙ্কা গভর্নমেন্টকে ইন্ডিয়া এবং ইউএসএ দুজনে মিলেও যখন বলে যে চীনের যে রিসার্চ শিপকে জায়গা না দিতে, কারণ সেই রিসার্চ শিপ নাকি গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত হবে, তখন কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়ার কথা অগ্রাহ্য করেছে। শুধু ইন্ডিয়া না, আমেরিকার কথা অগ্রাহ্য করে চীনকে পরপর 3 বছর ধরে 2021, 22, 23 তারা কিন্তু তাদের যে রিসার্চ শিপকে কাজ করতে দিচ্ছে কলম্বো বন্দর থেকে। তো খুব ক্লিয়ার, ইন্ডিয়ার হোল্ড সাউথ এশিয়ার আর একটাও অর্থনীতিতে সেভাবে নেই। এমনকি ভুটানও প্রায় যায় কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা দিয়ে হয়তো ভুটানকে আপাতত চীনের সঙ্গে চুক্তি করা থেকে বিরত করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, ইন্ডিয়া যদি 2000 কোটি টাকা দিতে পারে, চীন তাহলে 20,000 কোটি টাকা দিতে পারে। চীনের সে অর্থনৈতিক ক্ষমতা আছে। তাই এটা বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার দেখা যাক যে এই পরিস্থিতি কিভাবে উদ্ভূত হলো এবং এই পরিস্থিতিটা যে বদলে গেছে, এটা যে একটা ম্যাটেরিয়াল কন্ডিশনের চেঞ্জ, একটা বস্তুগত অবস্থায় পরিবর্তন এসছে, সেটা ভারত ঠিক মতো করে স্বীকার করেছে কিনা। প্রথম যে পরিবর্তনটা এসছে সেটা হলো চীনের অর্থনৈতিক উত্থান। চীনের অর্থনৈতিক উত্থান মানে কি? চীন 1980-র দশক থেকে যখন তার খোলা বাজার অর্থনীতি গ্রহণ করে, তখন থেকে আমরা দেখি চীনের একটা বিশাল একটা অর্থনৈতিক গ্রোথ হয়। এবং এই গ্রোথের কারণ হলো, আর আগের যে 30 বছর, অর্থাৎ খোলা বাজার অর্থনীতিতে ঢোকার আগের 30 বছর ধরে তারা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোয় যে বিপুল বিনিয়োগ করেছিল, সেটার ফল তারা পেতে শুরু করে। এবারে এটার ফলে যেটা হয় যে 2008-এর ক্রাইসিসে যখন আমেরিকা সম্পূর্ণরূপে ক্রাইসিস রিডন হয়, তখন চীনের অর্থনৈতিক এই জোরটা আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করে সমগ্র বিশ্ব।
2014 পরে চীনের যে প্রযুক্তিগত এবং সামরিক জোরও প্রচন্ডভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাও অনুভূত হতে শুরু করে। শেষমেশ 2018 সালে হেনরি কিসিঞ্জার যখন বলেন যে চীন এবং আমেরিকার দ্বন্দ্বকে নিরসন করার উপায় হলো একে অপরের যে রেড লাইন মেনে নিক, এবং সোভিয়েত ইউনিয়ন আর চীন এক নয়, কারণ সোভিয়েত ইউনিয়ন একটা বিশাল বড় প্রযুক্তিগত এবং সামরিক শক্তি হলেও অর্থনৈতিকভাবে খুব বড় শক্তি ছিল না, কিন্তু চীন কিন্তু অর্থনৈতিকভাবেও বড় শক্তি, আর তাই তার সঙ্গে ঠান্ডা যুদ্ধে যাওয়া মানে বিপুল অর্থনৈতিক লসে যাওয়া, খোদ যে যুদ্ধে যাচ্ছে তার জন্য, অর্থাৎ পশ্চিম দুনিয়ার জন্য। সেই জন্য চীনের সঙ্গে রেড লাইন ড্র করে নেওয়াই আমেরিকার জন্য সবচেয়ে মানে যে হলো যে একটা সঠিক কাজ হবে। কিন্তু এই কথাটার মধ্য দিয়ে যেটা প্রতিভাত হয় সেটা হলো চীনের জোর কতটা বেশি যে হেনরি কিসিঞ্জার তার সঙ্গে যে কিনা হেনরি কিসিঞ্জার আমেরিকাকে বলছে যে চীনের উত্থানটাকে স্বীকার করে নিতে। সেটা এখনো আমেরিকা স্বীকার করেনি, তবে হেনরি কিসিঞ্জার যে তার বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলেছেন, অবশ্যই বলা যেতে পারে আমেরিকাতে একটা অংশ আছে যারা এটা বিশ্বাস করে হ্যাঁ চীনের সঙ্গে বেশি দ্বন্দ্বে না গিয়ে তার উত্থানটাকে স্বীকার করে নেওয়া উচিত, কিন্তু আমেরিকা এখনো স্বীকার করেনি। এবার চীনের বিশ্বে যে উত্থান হয়েছে ওরই একটা অংশ হলো চীনের যে দক্ষিণ এশিয়াতে যে উত্থানটা হয়েছে। এখন চীনের প্রথম যে উত্থানটা সেটা অর্থনৈতিক উত্থান। ইন্ডিয়া যেহেতু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশেরই সবচেয়ে বেশি নিকটবর্তী দেশ, সেজন্য ইন্ডিয়া এই সমস্ত ছোট ছোট দেশে কিন্তু বাণিজ্যকে ডমিনেট করেছিল দীর্ঘদিন। কিন্তু চীনের অর্থনীতি যত বাড়তে শুরু করে দেখা যায় এই সমস্ত ছোট ছোট দেশের যে বাণিজ্যকে ডমিনেট করছে চায়না। শুধু তাই নয়, আমেরিকাকে হটিয়ে দিয়ে চীন এখন 190টা যে বিশ্বের দেশ আছে তার মধ্যে 150টা দেশেরই 1 নম্বর বাইল্যাটারাল ট্রেডিং পার্টনার, তার মানে প্রধান যার সঙ্গে বাণিজ্য হয় যে দেশের সঙ্গে, সে দেশটার নাম হলো আজকে চীন। সেটা মানে সমগ্র বিশ্বে যে 190টা দেশ আছে ওর মধ্যে 150টা দেশ আছে, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রায় সবকটা দেশেই এই অবস্থা, ভুটান ছাড়া। তো তাহলে এটা বলাই যেতে পারে অর্থনৈতিকভাবে চীনকে এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই কিন্তু অগ্রাহ্য করতে পারে না। এবার দেশ অগ্রাহ্য করতে পারে না মানে কিন্তু কোনো একটা পলিটিক্যাল পার্টি অগ্রাহ্য করতে পারে না, আর যে বিউরোক্রেসি অগ্রাহ্য করতে পারে না, আর যে মিলিটারি অগ্রাহ্য করতে পারে না, আর যে বিজনেস যে একটা ক্লাস আছে, ক্যাপিটালিস্ট ক্লাস আছে, যে চেম্বার অফ কমার্স আছে, সেগুলো অস্বীকার করতে পারে না। তো সেক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টিকে ধরে রেখে কিন্তু চীনকে অস্বীকার করা যাবে না, কারণ আলটিমেটলি পলিটিক্যাল পার্টি যাই হোক ক্ষমতায় থাকুক তাকে কিন্তু যে বিশ্ববাজার থেকে সেই মালটাই কিনতে হবে যার কোয়ালিটি সবচেয়ে ভালো এবং যেটা কিনা চিপেস্ট, তাকে কিন্তু বিশ্ববাজার থেকে সেই জায়গা থেকেই যে ঋণ নিতে হবে যেখানে কিনা ঋণটা পাওয়া অনেক বেশি ইজি। তো সুতরাং বিশ্ব অর্থনীতির এই জায়গাগুলোতে চীন অপরিহার্য। এটা কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে ভারত কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবে না, এমনকি শুধু ইন্ডিয়া পারবে না তা না, আমেরিকাও পরিবর্তন করতে পারবে না। এবার আমি সামরিক দিকে আসি। সামরিক দিকেও কিন্তু চীন আস্তে আস্তে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে, এবং এটা বলাই হচ্ছে যে চীন মনে করছে যে 2025-এর পরে সে তার যে ব্যাকইয়ার্ড থেকে আমেরিকাকে হটিয়ে দেওয়ার মতো পজিশনে চলে যাবে, এবং 2049 সালে সে আমেরিকার সঙ্গে বিশ্বে অর্থাৎ বিশ্বের যে কোনো নিউট্রাল পয়েন্টে কাউন্টার করার মতো জায়গায় চলে যাবে। এটা চীনের ইচ্ছা এবং চীন সে পথে এগোচ্ছে, এবং পেন্টাগন মনে করছে হ্যাঁ চীন কিন্তু এগোচ্ছে, পেন্টাগনের রিপোর্টও বলছে। তো চীনের সামরিক উত্থান হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি যে পাকিস্তান এবং বাংলাদেশ চীনের যে সামরিক অস্ত্রের উপর প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। এমনকি ভারতের মানে যে সমর্থিত শেখ হাসিনা পাওয়ারে ছিল সেই সময়ও কিন্তু চীনের কাছ থেকে বাংলাদেশের আর্মি কন্টিনিউয়াসলি আর্মস কিনে গেছে। চীনের এক্ষেত্রে চীন অবশ্য আর্মস মার্কেটে খুব গুরুত্বপূর্ণ নয়,
কারণ আর্মস এক্সপোর্টার হিসেবে চীনের অবস্থান হলো চতুর্থ। চীনের অনেক অনেক আগে আছে আমেরিকা, তারপরে রাশিয়া, তারপরে ফ্রান্স। তো কিন্তু স্টিল চীন যে বিপুল পরিমাণে সমরাস্ত্র পাকিস্তান আর ভারতকে দেয়, এর থেকে বোঝা যায় চীন কিন্তু ভারতের বিরুদ্ধে এই দুই ভারতের প্রতিবেশীর যে সামরিক যে অবস্থানকে শক্তিশালী রাখার একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছে। সেটা তো তার পক্ষে একটা রেশনাল স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির সুবিধা যদি কেউ পায়, তাহলে কি সে সেই সুবিধাটা ছেড়ে দেবে? আমরা ধরেই নিতে পারি পৃথিবীতে তো কেউ সুবিধা ছাড়ে না, সুতরাং বাংলাদেশ আর্মি বা পাকিস্তানের আর্মিও সুবিধা ছাড়বে না, আগামী দিনে হয়তো শ্রীলঙ্কান আর্মিও সুবিধা ছাড়বে না। ইনফ্যাক্ট শ্রীলঙ্কাও একটা সময় এলটিটির সঙ্গে লড়াই করার জন্য চীনের ওপর ডিপেন্ডেন্ট ছিল অস্ত্র কেনার ব্যাপারে, এখনো খানিকটা ডিপেন্ডেন্ট। আর থাইল্যান্ড এরাও কিন্তু চীনের থেকে বিপুল পরিমাণে অস্ত্র কেনে। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে চীনের যে প্রচন্ড সামরিকভাবেও শক্তি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক পলিটিক্যাল শক্তি। এবার চীনের যখন হাতে সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিতে একটা অ্যাডভান্টেজ আছে, চীন স্বাভাবিকভাবেই তার যে পলিটিক্যাল শক্তি সেখানে খুব বেশি প্রয়োগ করতে যায় না। কেন যায় না? সে জানে একবার যদি সেটা ব্যাকফায়ার হয় তাহলে তারই কিনা যে মুখ পুড়বে। অতএব সে খুব বেশি পরিমাণে এটা করার দিকে মনোযোগী হয় না, বরং সে অপেক্ষা করে যে অপোনেন্ট যেন মনোযোগী হয় এটা করতে, এবং আলটিমেটলি খুব বেশি দিন এসব করতে গিয়ে যখন অপোনেন্ট মানে চূড়ান্তভাবে আনপপুলার হয়ে যায়, তখন চীন কিছু না করেই স্বাভাবিকভাবেই জনমানসে একটা পপুলারিটি পেয়ে যায়। আর যে বাংলাদেশ অথবা মালদ্বীপে সেটাই হয়েছে। চীন কিছুই করেনি, কিন্তু ইন্ডিয়া বিদ্বেষ থেকে তারা আস্তে আস্তে যে চীনপন্থী হয়ে দাঁড়িয়েছে। এবার আরেকটা প্রশ্ন হলো, ভারত সরকার এটাকে কি স্বীকার করে নিয়েছে? অ্যান্সার হলো ভারত সরকার কিন্তু স্বীকার করেনি। এবার ভারত সরকার স্বীকার করেনি এর মানে কি? ভারত সরকার কি চীনের প্রচুর অর্থনৈতিক শক্তিকে অস্বীকার করছে? তা নয়। ভারত সরকার একটা ধারণা নিয়ে বসে আছে যে চীনেরও যে জনসংখ্যা আমারও প্রায় সেই জনসংখ্যা, এবং চীনে এখন যে ইয়াং জনসংখ্যাটা কমে গেছে সেটা ভারতের ইয়াং জনসংখ্যাটা বেশি। যেহেতু জনসংখ্যা এক, সেজন্য যে হলো যে চীনের যে পোটেনশিয়াল এবং ভারতের যে জিডিপি পোটেনশিয়াল, উৎপাদনের পোটেনশিয়াল এক। অতএব নিশ্চয়ই একটা সময় এবং যেহেতু চীন এতটা বড় হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, সেই সুযোগে নিশ্চয়ই চীনের জায়গাটায় আস্তে আস্তে সমস্ত যে ইন্ডাস্ট্রি এবং বিশ্বের উৎপাদন আস্তে আস্তে ইন্ডিয়াতে শিফট হবে। এই ধারণা তাদের সেই যে 2008-এর ক্রাইসিস থেকেই কিন্তু শুরু হয়েছে, যে আস্তে আস্তে নাকি চীন থেকে ইন্ডিয়াতে আসবে, কারণ ইন্ডিয়া আর চীনে নাকি যে জনসংখ্যা তার জন্য জিডিপি পোটেনশিয়াল এক। এটা একটা ভুল ধারণা, কারণ একটা জিডিপি শুধুমাত্র কিন্তু জনসংখ্যা অথবা শ্রমিক অথবা অন্টারপ্রেনিয়রের সংখ্যা দিয়ে জাজড হয় না। সেখানে শ্রমিক বা অন্টারপ্রেনিয়রের যে উৎপাদনশীলতা, অর্থাৎ ব্যক্তি পিছু উৎপাদনশীলতা অথবা অ্যাভারেজ প্রোডাক্টিভিটি, এরও প্রচন্ড গুরুত্ব আছে। ইনফ্যাক্ট অ্যাভারেজ প্রোডাক্টিভিটির গুরুত্ব আরো বেশি, এবং এছাড়াও যেটার গুরুত্ব আরো বেশি সেটা হলো ক্যাপিটাল ফরমেশনের, অর্থাৎ ইনভেস্টমেন্টের, অর্থাৎ ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, অন্যান্য ক্ষেত্রে, যেটা কিনা অর্থাৎ কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট প্রসেসই, কন্টিনিউয়াস ক্যাপিটাল বিল্ড আপই লাগাতারভাবে একটা দেশের যে জিডিপিকে বৃদ্ধি করে। শুধু তাই না, এর বাইরেও দেখতে হবে যে উৎপাদনটা হচ্ছে সেটা কি গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ নাকি কম্পিটিটিভ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীনে যে ধরনের উৎপাদন হয় সেই উৎপাদনটা কিন্তু যে বিশ্ববাজারে বেস্ট, এবং বিশ্ববাজারে সেটা বিক্রি হয় বলেই সেই উৎপাদনটা হয়। যে জিনিসটা তারা বিশ্ববাজারে বিক্রি করতে পারে না সেই জিনিসটার উৎপাদন তারা করে না। যেমন ধরা যাক যে বাংলাদেশে তারা কিন্তু যে গার্মেন্টস শিল্পের একটা বড় অংশ আস্তে আস্তে পাঠিয়ে দিয়েছে লাস্ট স্টেজ। যেটা কেন পাঠিয়েছে? কারণ ওটা আর সেখানে কম্পিটিটিভলি অর্থাৎ হলো গিয়ে যে লোয়েস্ট প্রাইসে আর তৈরি করা যাচ্ছে না। কেন আচ্ছা, এখানে একটা ভুল ধারণা মানুষের থাকে যে একটা দেশ বোধহয় যে লোয়েস্ট প্রাইসে তৈরি করতে পারে, যে ধারণা ইন্ডিয়ারও যারা কিনা পলিসি মেকার, আইএএস পাস, ওদের পর্যন্ত আছে, এরকম একটা ভ্রান্ত ধারণা
যে একটা দেশ বোধহয় তখনই মানে একেবারে অল্প দামে কোনো জিনিস বাজারে ছাড়তে পারে যদি সে দেশের কিনা যে মজুরি খুব কম হয়। কথাটা ভুল। একটা দেশে মজুরি যতই বাড়ুক না কেন, প্রোডাক্টিভিটি তার থেকে যদি বেশি হারে বাড়ে তাহলে সে অল্প দামে অবশ্যই ছাড়তে পারে। এছাড়াও ট্রান্সপোর্ট কস্ট অথবা আপনার যে জাহাজ চলাচলের কস্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এক্ষেত্রে একটা মানে যে বিষয় হলো যে চীনের যে মজুরি বৃদ্ধি কিন্তু বিশ্বের সবচেয়ে হায়েস্ট, অর্থাৎ কিনা যে মজুরি যে হায়েস্ট আমি তা বলছি, অর্থাৎ কিনা যে মজুরি যে বৃদ্ধির হার, মজুরির যে গ্রোথ রেট, সেটা কিন্তু বিশ্বে হায়েস্ট। কিন্তু তাহলে সেটা তার এত পরিমাণে বাড়ছে, তাহলে যে তবু কেন যে চীনে করাই সস্তা হচ্ছে? কারণ চীনের যে প্রোডাক্টিভিটিটা আরো তাড়াতাড়ি হারে বেড়েছে এর মধ্যে। অর্থাৎ ধরা যাক কোনো একটা কারখানায় ধরা যাক সব মিলিয়ে 10 জন শ্রমিক ছিল, সবাই 5 টাকা করে পেত। ফলে আমি অন্যান্য কস্ট ধরলাম না, আমি ধরে নিচ্ছি কোনো ধরনের মেশিন ব্যবহার হয় না, জমিটা যে মালিক করি, তো আমি এসব ধরে নিচ্ছি যে শুধুমাত্র লেবারই সেখানে একটা কস্ট। তো লেবার তাহলে যে 10টা লেবার 50 টাকা পেলে সব মিলিয়ে 50 টাকা কস্ট হয়, সুতরাং সে বাজারে ছাড়তে পারে 50 টাকাতে। তার মানে বাজারে হলে যে মিনিমাম সে 50 টাকা ছাড়তে পারে। এবারে ধরা যাক সে একটা যে মেশিন আনলো এবং 10 জন শ্রমিকের জায়গায় 5 জন শ্রমিক দিয়ে কাজ করানো শুরু করলো, এবং হতে পারে দেখা গেল অন্যান্য কারখানায় হয়তো শ্রমিকের যে মূল্যটা বেড়ে গেছে, অর্থাৎ যেটা 5 টাকা ছিল শ্রমিকের মূল্য দেখা গেল যে 5 টাকা থেকে যেই 8 টাকা হয়ে গেছে। যখন দেখলো 5 টাকা থেকে 8 টাকা হয়ে গেছে, তখন এই যে মালিক যার কাছে 10টা শ্রমিক ছিল, 5 টাকায় কাজ করিয়ে 50 টাকায় বিক্রি করছিল, তো সে তো স্বাভাবিকভাবেই এটা দেখবে যে আমি তো আর 50 টাকায় বিক্রি করতে পারবো না, আমাকে তো 80 টাকায় বিক্রি করতে হবে। তখন সে কি করবে? সে একটা মেশিন আনবে, অটোমেট করবে এবং 10টা শ্রমিকের জায়গায় 5 জন শ্রমিককে দিয়ে 8 টাকাতে কাজ করাবে। তাহলে কত হয়ে গেল দাম? দাম কিন্তু হয়ে গেল যে 40 টাকা। এটাই হলো প্রোডাক্টিভিটি বাড়িয়ে বাড়িয়ে বিশ্ববাজারে কিভাবে এগোতে হয় তার আসল চাবিকাঠি। বিশ্ববাজারে কিন্তু চীন এই জন্য এগোয়নি যে তার কিনা যে মজুরি কম, সেখানে গণতন্ত্র নেই বলে স্লেভ লেবার আছে। একেবারে ভ্রান্ত কথা, ভুল ধারণা। চীনে সবচেয়ে বেশি মজুরির হার বৃদ্ধি হয়েছে এর মধ্যে, কিন্তু তার প্রোডাক্টিভিটি আরো বেশি বেড়েছে, তাই সে বহু ক্ষেত্রে কম্পিটিটিভ থেকেছে। যেই সমস্ত সেক্টরে সে কম্পিটিটিভ থাকতে পারেনি, সেই সমস্ত সেক্টরগুলো আমরা দেখেছি আস্তে আস্তে ভিয়েতনাম, বাংলাদেশ, থাইল্যান্ড, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া এসব জায়গায় শিফট হয়েছে। এবার এটা হলো কম্পিটিটিভ ওয়েতে বিশ্ববাজারে চলবে এরকম মাল কিন্তু চীন তৈরি করে। অন্যদিকে ইন্ডিয়া যে মাল তৈরি করে অধিকাংশই কিন্তু বিশ্ববাজারকে দেখে তৈরি করে না। সে যেটা করে যে সে মূলত যে ট্যারিফ বসায় যে বিশ্বের বিভিন্ন উৎপাদনে, ফলে বিশ্ববাজারে যেটা 5 টাকায় পাওয়া যেত, ট্যারিফ বসিয়ে সেটার দাম করে দেওয়া হয় হয়তো যে 11 টাকা, এবং তারপর সে কিনা 8 টাকায় কোনো একটা ওই একই প্রোডাকশন করে সে হয়তো 8 টাকাতে বিক্রি করে। এটা কেন করে? তার কারণ হলো সেভাবে তার যে মানে ইন্ডিয়ার ভেতরকার যে ব্যবসায়ী গোষ্ঠী আছে, মূলত গুজরাটি আর যে রাজস্থানী ব্যবসায়ী গোষ্ঠী, রাজস্থানীদের অনেক সময় মারওয়াড়িও বলা হয়ে থাকে। তো এই ব্যবসায়ী গোষ্ঠী যারা বিশ্ববাজারে একদম আনকম্পিটিটিভ, এদেরকে প্রোটেকশন দিতে এই ধরনের সিস্টেমে চলে। ফলে সে যে উৎপাদনটা করে, যদিও সে উৎপাদন বৃদ্ধির হার যদি চীনের থেকে বেশিও হয়, তবু অ্যাকচুয়ালি সে বিশ্ববাজারকে ইম্প্যাক্ট ফেলতে পারে না, এবং সেই জন্য যে বিশ্ব অর্থনীতিতে তার ইম্প্যাক্ট খুব কম থাকে, এবং সেই জন্য ইন্ডিয়ার গ্রোথ রেট যতই হোক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওইটা দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, তারপর যে নেপাল, শ্রীলঙ্কা, ভুটানকে অ্যাট্রাক্ট করা যায় না। এটা হলো এর সবচেয়ে বড় কারণ। কারণ ইন্ডিয়ায় যে গ্রোথটা হয় সেটা ইম্পোর্ট সাবস্টিটিউশন নীতির ফল, সেটা কিন্তু কখনোই আপনার যে গ্লোবালি কম্পিটিটিভ যে প্রোডাকশন ইন্ডিয়া করতে পারে না এখনো। এবং এটা নিয়ে কিছুদিন আগে যে নীতি আয়োগের একটা রিপোর্টও বেরিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়া যে অনেক এক্সপোর্ট করছে বিশ্ববাজারে, যেমন ধরা যাক যে স্মার্টফোন সে এক্সপোর্ট
করছে এখন ইউএসএতে, এর কারণ হলো সে বিপুল পরিমাণে বিদেশি কোম্পানিগুলোকে সাবসিডি দিচ্ছে এবং সাবসিডি দিয়ে বলছে তুমি এখানে তৈরি করো। এবং সেই জন্য স্মার্টফোন কোম্পানিগুলো এখানে, যেখানে কিনা যে ভ্যালু অ্যাড করছে কিনা যে 4 টাকা, সেখানে তারা ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে সাবসিডি নিয়ে যাচ্ছে 6 টাকা। তার মানে যে 2 টাকা লাভ করছে হলো সমস্ত যে বিদেশি কোম্পানিগুলো, আর হলো ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু যে 2 টাকা করে যে লস করছে। এবার এর থেকে বোঝা যায় যে ইন্ডিয়ার যে উৎপাদনটা এতটাই আনকম্পিটিটিভ যে সে উৎপাদনের বৃদ্ধির হারটা দিয়ে আসলে চীনের সঙ্গে কাউন্টার করা যায় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটাও আমি দেখি ইন্ডিয়ার পলিসি মেকাররা বোঝে না। তারা শুধুমাত্র নিজেদের যে গ্রোথ রেটটা তাকিয়ে দেখে, এই তো এবার এখন আমাদের চীনের সমান হয়ে গেছে, এই তো এবার আমাদের চীনের থেকে একটু একটু বেড়ে গেছে, এবার আমাদের চীনের থেকে একটু কমে গেছে। এটা ম্যাটার করে না, কারণ চীনের উৎপাদনটাই হলো গ্লোবালি কম্পিটিটিভ, সেখানে ইন্ডিয়ার উৎপাদনটাই গ্লোবালি আনকম্পিটিটিভ। সুতরাং ওই উৎপাদনটাকে কেউ কিন্তু বিশ্ববাজারে কিনবে না সেটা, এবং কাউকে যদি গেলানো হয় সেটা তাকে যে বেশি দামে খারাপ কোয়ালিটির মাল কিনতে হবে, এবং সেটা নিয়ে স্বাভাবিকভাবে সেই দেশের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হবে, যেখান থেকে আমি নিচ্ছি কেন। তো ইন্ডিয়াকে এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে, অর্থনীতিতে সে কিন্তু চীনের কাউন্টার হতে পারছে না, সে পারবে না। যদি করতে হয় তাহলে গুজরাটি মারওয়াড়ি যে মনোপলি, তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট ভেঙে ফেলতে হবে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট পারবে না, কারণ ওদের পয়সাতে ইন্ডিয়া গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টিগুলো চলে, এবং ওদেরকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ার পক্ষেই টিকে থাকাটা আদৌ যে দুষ্কর হয়ে উঠবে। সেই জন্য এটা ইন্ডিয়া গভর্নমেন্ট পারবে না। সুতরাং অর্থনীতিতে চীনের সঙ্গে সে পাঙ্গা নিতে পারবে না। অতএব বাংলাদেশ হোক, পাকিস্তান তো আউট অফ হ্যান্ডি, মালদ্বীপ হোক, শ্রীলঙ্কা হোক, ভুটান হোক, সব জায়গাতেই কিন্তু চীনের হোল্ড দিনকে দিন বৃদ্ধি পাবে। এবার ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সুবিধা আছে, বিশেষ করে বাংলাদেশ ভুটানের ক্ষেত্রে অথবা নেপালের ক্ষেত্রে, যে এদের অনেক যে গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ধরা যাক সেগুলোর হয়তো যে ভ্যালু কম, ধরা যাক এগ্রিকালচারাল প্রোডাক্ট, কিন্তু যেগুলো খুব লাগে জীবনের যে ডেইলি নেসেসিটিস, সেগুলো কন্ট্রোল করা। কিন্তু এই ডেইলি নেসেসিটিস কন্ট্রোল করে আমি যদি কাউকে কিছু করতে বাধ্য করি, তাহলে সেটা খুব যে স্ট্র্যাটেজি সেটা চোখে পড়বে। আজ যদি আমি একটা প্রোডাক্ট, হয়তো আমি বাংলাদেশের খুব প্রয়োজনীয় জিনিস, ধরা যাক কোনো একটা খাবার, সে খাবারটা ইন্ডিয়া গভর্নমেন্ট ইচ্ছা করে যে দিচ্ছে না, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা জিনিস বাংলাদেশের থেকে চায়, তো সেটা তো একটা স্ট্র্যাটেজি, সেটা বাংলাদেশের মানুষ তো যে দেখে ফেলবে যে আমাকে এটা না দিয়ে সে আমার থেকে এমন একটা ডিল চাইছে যেটা আনইকুয়াল। তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই যে রেগে যাবে, এবং সেটাই হচ্ছে সব জায়গায়। তো প্রথম যেটা ইন্ডিয়া গভর্নমেন্টকে করতে হবে, এটা স্বীকার করে নিতে হবে যে চীনের সঙ্গে সে কাউন্টার করার জায়গায় নেই, তাকে চীনের আন্ডারেই থাকতে হবে। অর্থাৎ পরিষ্কারভাবে বলে দিতে হবে যে চীন যতটুকু জায়গা চাইছে চাক। এবার চেষ্টা করতে হবে যে চীন যতটা জায়গা পাচ্ছে ওই থেকে যেন এক্সট্রা পলিটিক্যাল কোনো অ্যাডভান্টেজ না পায়। ধরা যাক যে তিস্তা চুক্তি, ভারত যেভাবে তিস্তা রিভারে ব্যারেজ বসিয়েছে এবং তাকে কেন্দ্র করে ইস্ট বিহার যেভাবে ফুলে ফেপে উঠেছে, এবং কিছুটা হলে উত্তরবঙ্গ ফুলে ফেপে উঠেছে, আজ যদি বাংলাদেশকে প্রপার শেয়ার জল দেওয়া হয়, তাহলে কিন্তু ইস্ট বিহার আর উত্তর, মানে আপনার হলো গিয়ে যে নর্দার্ন পার্ট অফ যে কিনা যে ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা কিন্তু অনেকটাই যে শুকিয়ে যাবে। তো সেখানে যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি এবং তার থেকে ডিপেন্ড করা যে বাণিজ্য, সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটা প্রচণ্ড একটা ক্রাইসিস তৈরি করবে ওই অঞ্চলে। তো বাংলাদেশকে ইন্ডিয়া তো দিতে পারবে না তিস্তার জল, সুতরাং এবার বাংলাদেশে কম জল যাচ্ছে। এবার বাংলাদেশ যদি একটা কিনা চীনের সঙ্গে যে কম জলকে কিভাবে ম্যানেজ করা যায় তার একটা চুক্তি করে, সে চুক্তি করতেই পারে, কারণ চীনের যে গানসু প্রভিন্সে অলরেডি এরকম একটা চুক্তি হয়েছে। তো সুতরাং চীনের এক্সপার্টাইজ আছে, এক্সপিরিয়েন্স আছে। চীন যদি এটা করে, ইন্ডিয়ার উচিত না সেটাকে বাধা দেওয়া, ইন্ডিয়ার উচিত না বলা না আমি করব বলে সে অকারণে যদি সময় নষ্ট করে, সেটা তো বাংলাদেশের মানুষ তো দেখবে চোখের সামনে সময় নষ্ট করছে, পারছে না, এবং পারবেই বা কি করে, ইন্ডিয়ার তো এগুলো করার মতো এক্সপার্টাইজও নেই, এক্সপিরিয়েন্সও নেই। তো এগুলো সবাই জানে, এগুলো এটা নিয়ে ভাবার কিছু নেই যে সাধারণ মানুষ জানবে না। এটা তো সেই পুরনো দিন নয় যে কোনো একজন
কিনা যে নেতাকে কিনে তার মুখ দিয়ে বলিয়ে দিলাম এবং জনতা মেনে নেবে, অথবা কোনো একজন ইউনিভার্সিটি প্রফেসরকে দিয়ে কিছু একটা বলিয়ে দিলাম, কোনো একজন জিওলজিস্টকে দিয়ে পয়সা দিয়ে কিছু বলিয়ে দিলাম, সেটাই জনতা মেনে নেবে। মোটেই জিনিসটা আজকের পৃথিবী এত সোজা নয়। আজকের যে জেনজি আছে তারা যে কোনো একটা কথা শুনে ইমিডিয়েটলি যে গুগলে তখন তারা যে সার্চ মেরে দেখে এর পক্ষে বিপক্ষে কি কথা আছে, তাদের যদি একটা 30 মিনিট দেওয়া হয় তারা এসে বলে দেবে কি কি পক্ষে বিপক্ষে। আজকে অন্যদের কথা তো ছেড়ে দিন, যে কোনো কিনা যে নোবেল লরিয়েট এই যে আজকে যে মোহাম্মদ ইউনুস, ওনার সামনেও আমার মানে যখন কিনা 2006-তে যখন উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, উনি যতটা আনডাউটেড ছিলেন, উনি যা বলবেন আমরা যতটা মেনে নিতাম, আজকের যে জেনজি কিন্তু মানবে না। কারণ ওনারা জানেন যে মোহাম্মদ ইউনুসের যেমন কিনা যে 3-0 কনসেপ্ট আছে, ওর তো কাউন্টার কনসেপ্টও আছে। সেই সমস্ত কাউন্টার আর্গুমেন্টগুলো ওরা কিন্তু পড়ে নিতে যে 30 মিনিট সময় নেবে, হয়তো পড়াটা সুপারফিশিয়াল হবে, ইনডেপথ হবে না, কিন্তু মোটামুটি জেনে কিন্তু যাবে এর কাউন্টার আর্গুমেন্ট হয়, এবং উল্টো পাল্টা ভাবে সেটাকে কিন্তু স্বীকার করে নেয় না জেনজি। এটাকে বুঝতে হবে, এই জেনজির মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান স্টেট। তো এটাকে বুঝতে হবে যে এটা কিছু একজন প্রফেসরকে পয়সা খাইয়ে, নেতাকে পয়সা খাইয়ে এগুলো করা যাবে না। তাই চীন যদি করতে চায় করুক, কিন্তু হ্যাঁ, আমরা বাংলাদেশকে একটা যে রেড লাইন দিতে পারি, সেখানে যেন চীনের কর্মীদের মধ্যে কোনো ধরনের সামরিক কাজ করেছে এরকম যে লোকজন যেন কিনা যে না থাকে এটসেট্রা, এর জন্য সেটা আমাদেরকে যাতে সে দেয়, তার জন্য যা যা লিভারেজ লাগে সেগুলো কিনা যে নিয়ে নিক, তাতেই হয়ে যায়। অর্থাৎ চীনকে কিন্তু আটকানো যাবে না, বরং চীনের প্রবেশ ঘটবে, কিন্তু প্রবেশের ফলে ইন্ডিয়ার ক্ষতিটা যাতে কম হয় সেইটুকুই ইন্ডিয়া মূলত দেখুক। চীন যদি প্রজেক্ট করতে চায় করুক, কিন্তু সেই প্রজেক্ট করার সময় সে যেন এমন কিছু ব্যবহার না করে যাই দিয়ে তার সামরিক কোনো ধরনের সুবিধা হতে পারে, অথবা তার যে গুপ্তচর বিভাগের কোনো ধরনের সুবিধা হতে পারে। এইটুকু অ্যাসিওর করেই ইন্ডিয়া গভর্নমেন্টের উচিত যে চুপ করে থাকা। আর ইন্ডিয়া গভর্নমেন্টের আশা করি যারা একটু বুদ্ধিমান, রিসেন্টলি নীতি আয়োগের পেপার দেখে আমার খুবই মানে আনন্দ হয়েছে, ইন এ সেন্স যে অ্যাটলিস্ট কিছু তো অর্থনীতি বোঝা লোক ইন্ডিয়াতে এখনো আছে। মানে তা না হলে খুবই মানে হতাশ লাগতো এটা দেখে যে কি হাস্যকর সমস্ত কথাবার্তা ইন্ডিয়া গভর্নমেন্ট বলে চলেছে চীনের সঙ্গে, অর্থনীতিতে নাকি সে পাঙ্গা নেবে, চীন থেকে নাকি সব ইন্ডাস্ট্রি চীনে চলে আসবে। আরে ভাই, উৎপাদন জিনিসটাই এত ইজি জিনিস নয়, ওটা কি হাতের মোয়া নাকি? এর জন্য পাক্কা একটা জেনারেশনকে প্রচন্ড ভাবে ইনভেস্টমেন্ট করে তৈরি করতে হবে। আর যে অনেকে মনে করে যে দেং জিয়াওপিং এসে চীনের উত্থান ঘটিয়েছে, করাটা ভুল। মাও সেতুং এর সময় যেভাবে চীনের শিক্ষা স্বাস্থ্যে ইনভেস্টমেন্ট হয়েছে 30 বছর ধরে, ওই 30 বছর ইনভেস্টমেন্ট খেয়েই কিন্তু মোটামুটি একটা বড় একটা যে শ্রমিক শ্রেণী তৈরি হয়েছে যারা কিনা এডুকেটেড এবং যারা কিনা স্বাস্থ্যবান, যেটা তৃতীয় বিশ্বের অন্য যে কোনো জায়গার থেকে অনেক ভালো কন্ডিশন। তো তোমায় তো সেটাকে যে তৈরি করতে হবে। এখনো বাংলাদেশে যত কিনা যে ওমেন পার্টিসিপেশন ইন দ্য লেবার মার্কেট, সেটা হলো যে 40% প্রায়, সেখানে ইন্ডিয়ার সেটা মাত্র যে 20%, পাকিস্তানের থেকে কম। তো এইভাবে চললে হবে নাকি? একটা জায়গাতে যে তুমি কিনা যে মেয়েদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবে বলে ঠিক করে রেখেছো, এরকম হয় নাকি? তোমাকে তো যে মেয়েদেরকে তো যে লেবার মার্কেটে আনতে হবে, তা না হলে কি করে তুমি হলো গিয়ে যে বিশ্ববাজারে কাজ করবে? এছাড়া ইন্ডিয়ার যে কোম্পানিগুলো যেভাবে চলে, যেভাবে ফ্যামিলি সেন্ট্রিক এক ধরনের যে ম্যানেজমেন্ট ব্যবস্থা, সেগুলো তো আছে। এছাড়াও ইন্ডিয়াতে হাজারো একটা সাবসিডি আছে। ভোট ব্যাংকের নাম করে যে মেরিটকে অগ্রাহ্য করে নানা ধরনের যে চাকরির যে ডিস্ট্রিবিউশন, তারপর যে নানা ধরনের যে সাবসিডি, এগুলো কখনোই একটা এফিশিয়েন্ট অর্থনীতি তো তৈরি করতে পারবে না। তো একটা হলো ইন্ডিয়া মেনে নিক যে তার পলিটিক্যাল কন্ডিশনটাই এমন যে পলিটিক্যালি টিকে থাকতে গেলে সে অর্থনৈতিকভাবে এই ধরনের সাবসিডি, তারপর যে ভোট ব্যাংক বেসিস হলো গিয়ে যে জব ডিস্ট্রিবিউশন, এগুলো তাকে করতে হবে। অতএব সে মেনে নিক যে সে এফিশিয়েন্ট হতে পারবে না এবং চীনের সঙ্গে পাঙ্গা নিতে পারবে না। যদি পাঙ্গা নিতে না পারে, এটা মেনে নেয়,
তাহলে তার উচিত অ্যাটলিস্ট তার আশেপাশের দেশগুলোকে যে মানে এই ধরনের যে পলিটিক্যাল ফোর্স দিয়ে কোনো একটা পার্টিকে হাতে নিয়ে, কোনো আমলাকে হাতে নিয়ে, কোনো মিলিটারিকে হাতে নিয়ে সেখানকার জনগণের উপর কিছু চাপিয়ে না দেওয়া। কারণ সেটা আলটিমেটলি যে দীর্ঘমেয়াদী হবে না, স্বল্প মেয়াদী ভাবে হয়তো কিছু লাভ হবে, কিন্তু আলটিমেটলি তো মানুষ তো বুঝে যাবে, এবং মানুষ যখন বুঝবে সে অপমানিত বোধ করবে, সে আরো খুব মানে ক্ষোভে যে ফেটে পড়বে। আমি দেখলাম শেখ হাসিনা হটার পরে আমি দেখলাম যে মালদ্বীপে নাকি যিনি এখন প্রাইম মিনিস্টার মুইজু, তার এগেনস্ট একটা ফিনান্সিয়াল কুয়ের চেষ্টা হয়েছিল, যে হঠাৎ করে একটি ব্যাংক মানে যে ঘোষণা করেছে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাংক ঘোষণা করে, ওখানকার যে কেন্দ্রীয় ব্যাংক যেটা, সেটা ঘোষণা করে যে এখন থেকে তাদের ক্রেডিট কার্ড থেকে কোনো ধরনের ফরেন এক্সচেঞ্জ ওঠানো যাবে না। এটা জনমানসে একটা প্রতিক্রিয়া তৈরি করে, এবং সেই সময় অপোজিশন পার্টি বলতে শুরু করে ইমিডিয়েটলি রাস্তায় নামো। তো জিনিস হলো এগুলো অ্যাবসার্ড। হাসিনা হটেছে, আপাতত যে মুইজু এসছে, তিনি সবে এসছেন, ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কু করতে বললেই কি যে জনতা কু করতে যাবে নাকি? জনতা ধরে ফেলবে। এগুলো কে করাচ্ছে না করাচ্ছে, এগুলো যেন না করা হয়। তো এগুলো না করে নিজেদের আসল যোগ্যতা কতটা, নিজেদের অকাত কতটা, নিজেদের স্ট্রেংথ কতটা, নিজেদের পাওয়ার কতটা, এটা সঠিক একটা বিশ্লেষণ করে, এবং অপরের অর্থাৎ চীনের কতটা স্ট্রেংথ আর পাওয়ার সেটা বিশ্লেষণ করে এরপর তাকে যুদ্ধে নামতে হবে। তাহলে সে যুদ্ধে তার সবচেয়ে কম যে ক্ষতি হবে, সে হয়তো জিততে না পারুক, কিন্তু তার ক্ষতিটা কম হবে। সে ক্ষতিটা এভাবে কিন্তু সে তার যে ক্ষতি যেটা আছে সেটাকে কমিয়ে ফেলতে পারে। আরেকটা যেটা বলবো, আমি বাংলাদেশের যারা বন্ধু আছে তাদের মুখে শুনি এখানে ওখানে সেখানে আমার ইন্ডিয়ার হাল দেখে মনে হচ্ছে কোথাওই নেই। আমার ধারণা ইন্ডিয়া গভর্নমেন্ট ওখানে আদৌ মানে অন গ্রাউন্ড তাদের কাছে কোনো যে রিপোর্ট আছে বলে আমার মনে হয় না। তারা এখনো ইন্ডিয়া গভর্নমেন্টের হয়ে যারা কিনা পলিসি মেকিং করে, ওদের যদি আপনি লেখা পড়েন, এখনো তারা বলে বাংলাদেশ প্রসঙ্গে অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্স এর জয় হলো। আরে ভাই, অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্স আবার 53 বছর পর কি জিনিস? মানে অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স মানে কি? ঠিক আছে, 71-এ যখন যুদ্ধ হচ্ছিল, স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশে কেউ কেউ ছিল স্বাধীনতার পক্ষে, কেউ কেউ পাকিস্তানের সঙ্গে থাকার পক্ষে, তাহলে তাকে অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্স বলা যায়, এটা অ্যাকসেপ্টেড। কিন্তু আমি ধরে নিলাম 1975-70-এর দশকেও বলা গেল, কিন্তু 53 বছর পর অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্স মানে কি? এই কথাটার কোনো মানে হয়? কিন্তু তারা এটাকে ব্যবহার করে যাচ্ছে কথাটা। দ্বিতীয় হলো হিন্দুদের সংখ্যা, হিন্দু কার্ডটা তারা খেলতে চাইলো, তারা দেখাতে চাইলো বিশ্বকে যে হিন্দু যদি এরা পাওয়ারে আসে, আমরা যে পাওয়ারকে চাইছি তারা যদি, আমরা যে পাওয়ারকে চাইছি না তারা যদি পাওয়ারে আসে, তাহলে নাকি হিন্দুদেরকে পিটানো হবে। ব্যাপারটা হলো হিন্দু মারা হয়েছে এককালে, 1947 থেকে শুরু করে 1990 দশক অব্দি হয়েছে, কিন্তু সেই সময় হিন্দু পার্সেন্টেজ কত ছিল? 30%, 20% হিন্দু পার্সেন্টেজ ছিল। আজকে সেটা 7.5%। আদৌ কি বাংলাদেশের মুসলিমরা হিন্দুদেরকে থ্রেটনিং কিছু মনে করে? 7.5% তো এমন একটা পার্সেন্টেজ যেটাকে অপরপক্ষ যেটা দেখে থ্রেটেন্ড ফিল হবে না। ধরা যাক একটা বাচ্চাকে আমরা চাইলেই তাকে মারতে পারি, কিন্তু আমরা কি তাকে মারি? আমরা তাকে মারি না, আমরা তাকে কোটে তুলে আদর করি। কেন করি? কারণ একটা বাচ্চা থেকে আমাদের কোনো ধরনের যে থ্রেট ফিল্ড হয় না। ধরা যাক একটা কাঠবিড়ালি হঠাৎ আপনার সামনে এসছে, আপনার ইচ্ছা করবে ওকে ধরে একটু আদর করি, কিন্তু হঠাৎ আপনি যদি এখন একটা সাপ, আপনার ইচ্ছা করবে না আদর করি, কারণ সাপটাকে দেখে আপনি যে থ্রেটেন ফিল করেন, তাই তাকে লাঠি নিয়ে মারতে যাবেন। কিন্তু কাঠবিড়ালি দেখে আপনি থ্রেটেন ফিল করবেন না, তাকে আপনি মারতে যাবেন না। সেরকমই 30%, 20% থাকাকালীন থ্রেটেন ফিল করতো, তখন মারতো। 7.5-কে দেখে থ্রেটেন ফিল করেও না, এখন হলো আদরই করে। তো আদরই করবে। বাংলাদেশে এখন থেকে হিন্দুদের অনেক আদর হবে। তো এবং এটাকে আস্তে আস্তে বাংলাদেশ এরকম জায়গায় যাচ্ছে যে এটাকে দিয়ে বাঙালি হিন্দুদেরকে ইন্ডিয়ার বাঙালি হিন্দুদেরকে তারা অ্যাট্রাক্ট করার চেষ্টা করতে পারে। এটাই কিন্তু বুঝতে হবে যে সময়টা বদলে গেছে, এটা 71 না যে 71-এর গেম তুমি এখনো খেলে যাবে।
আমার নিজের ধারণা, যে ধরনের যে লোকেরা যে মানে ইন্ডিয়ার যে সমস্ত পলিসি মেকাররা বাংলাদেশের পলিসি ঠিক করে, ওনারা জানেনই না এখন বাংলাদেশের কি অবস্থা না অবস্থা। ওয়ার্দিকালের যে রদ্দি যুগে পড়ে আছে এখনো। তো এরকম করলে হবে না, অন গ্রাউন্ড প্রেজেন্স রাখতে হবে, সমাজটাকে চিনতে হবে, জানতে হবে, তার আশা আকাঙ্ক্ষা, তার যে দুর্বলতা বুঝতে হবে, এরপরে কিছু একটা পলিসি নেওয়া যাবে। আর চীনের সঙ্গে কম্পিটিশন করা বন্ধ করতে হবে। চীনের সঙ্গে কম্পিট করতে গেলে আগে কিন্তু যে নিজেকে তৈরি করতে হবে, গুজরাটি মারওয়াড়ি যে মনোপলি যেটা আছে সেটাকে ভেঙে ফেলতে হবে। তারপর যে নানা ধরনের যে ভোট ব্যাংক বেসিস যে সাবসিডি আর যে গভর্নমেন্ট জব রিজার্ভেশন, এগুলো বন্ধ করতে হবে, সমাজকে এফিসিয়েন্ট বানাতে হবে। এভাবে 30 বছর চলে তারপরে চীনের সঙ্গে কম্পিট করার কথা চিন্তা করতে হবে। এগুলা তো ইজি জিনিস নয়, আমার ইচ্ছা হলো আর আমি বানিয়ে দিলাম। দেং জিয়াওপিং এর ইচ্ছা হয়েছে আর সে চীন বানিয়ে দিয়েছে, জিনিসটা তো সহজ নয়। তার আগে 30 বছর ধরে একটা লড়াই আছে, সেটা বুঝতে হবে। যাই হোক, এটাই হলো মূল বিষয়, এটাই আছে আমার কিনা যে মূল বক্তব্য ছিল। হাস্যকর কথা ভবিষ্যতে নয়, কারণ সাধারণ মানুষ সেগুলো কিন্তু বুঝে যায় যে এগুলো হাস্যকর কথা। আমি প্রায় দেখি এটা কথা বলে, চীনের অস্ত্র কাজ করে না, চীন আজে বাজে অস্ত্র দেয়, চীন চিপ জিনিস দেয়। এই কথাগুলো 2008, 2009, 2010 অব্দি চলতো, এরপর থেকে আর চলে? আর যে বাংলাদেশকে যখন তুমি বলবে যে চীনের অস্ত্র খারাপ, তখন বাংলাদেশের মানুষ তো অনলাইনে দেখবে চীন কোথায় কোথায় অস্ত্র দেয়। সে পাকিস্তানকে সবচেয়ে বেশি অস্ত্র দেয়, তো পাকিস্তানের সঙ্গে যখন কি ইচ্ছা মতো ইন্ডিয়া, মানে পাকিস্তান যে চীনের অস্ত্র পায় তা যদি খারাপ হতো, তাহলে ইন্ডিয়ার তো ইজিলি যুদ্ধে যেতে উচিত, ইন্ডিয়া কালকেই যুদ্ধে যেত। কিন্তু অ্যান্সার হলো পাকিস্তানের সঙ্গে একটা গুলিও চলে না বর্ডারে। কখনো কখনো গুলি হয়তো চলে, কিন্তু খুব কম। কিন্তু ভাইরাস বাংলাদেশ বর্ডারে কন্টিনিউয়াসলি গুলি চলে। পাকিস্তানের সঙ্গে ইন্দাস চুক্তি নিয়ে কোনো সমস্যা হয় না, পাকিস্তান ঠিকঠাক জল বার করে নেয়, বাংলাদেশ পারে না। তো সুতরাং চীনের অস্ত্রে যে অসুবিধা নেই, এটা বাংলাদেশের মানুষ ইজিলি ধরে ফেলবে। একটা সাংবাদিককে দিয়ে আমি কিছু লিখিয়ে দিলাম, একজন কোনো এক্সপার্টকে পয়সা দিয়ে লিখিয়ে দিলাম, নেতাকে দিয়ে লিখিয়ে দিলাম, এ যুগ সে যুগ নয় গো। তো যুগকে বুঝতে হবে। এটা দ্বিতীয়, সমস্ত বুমাররা তো বসে আছে ইন্ডিয়ার পলিসি মেকিং বডিতে, তারা এত বৃদ্ধ যে তারা ঠিক মতো চলতে পারে না, তারা নাকি পলিসি বানায়। যাই হোক, কিছু করার নেই। এটা হলো যে গণতন্ত্রের একটা একটা ভয়াবহ একটা দিক এটা। কারণ যেহেতু বার্থ রেট ক্রমাগত কমছে, সেই জন্য বুড়োদের শক্তি বাড়ছে, আর বুড়োরা কিছুতেই তাদের ক্ষমতা ছাড়তে চায় না। এ যে কি সমস্যা কি বলবো। যাই হোক, এটা একটু প্রসঙ্গ থেকে বাইরে গিয়ে কথা বললাম। যাই হোক, এটাই আসল কথা যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অ্যাকচুয়ালি যে অনগ্রাউন্ড প্রেজেন্স কিছু আছে বলে মনে হয় না। তার কোনো আইডিয়াই নেই যে এক একটা সমাজ কেমন, সেখানকার মানুষ কেমন, তার আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা কেমন। এবং আরেকটা হলো যে সে চীনের সঙ্গে কম্পিট করার যে ইচ্ছাটা এবার পরিত্যাগ করে যেমন আছি তেমনই থাক, আর চীনের সঙ্গে কম্পিট করার ইচ্ছে হলে যে নিজেকে আগে পরিবর্তন করুক। থ্যাংক ইউ। আজকের বক্তব্য এখানেই শেষ করছি।